এই অভিনেত্রী সম্পদের জন্য আর জনপ্রিয় নায়কের সাথে ডেট করছিল, কিন্তু যখন ছেলেটি প্রিয়জনকে হারানোর কষ্টে ছিল তখন নিষ্ঠুরভাবে ব্রেকআপের প্রস্তাব দেন। তিনি এর মধ্যেই ছেলেটির সব সম্পদ নিয়ে নিয়েছে। যখন তিনি নিশ্চিত হল যে আর কোনো উপযোগিতা নেই, তখন ইয়াজেন এবং রেনজিয়াংয়ের ঘনিষ্ঠ মুহূর্তটি অভিনেত্রী লিন আর সাংবাদিকরা গোপনে ছবি তুলে নেয়, আর অন্ধকারে লুকিয়ে থাকা যায়ও আরও পরিষ্কারভাবে দুজনের প্রতিটি নড়াচড়া ক্যামেরাবন্দি করে। জুন রুই যখন মাতাল লিনাকে ট্যাক্সিতে তুলে দিচ্ছিল, তখন হঠাৎ দেখল সেই সাংবাদিক তাকে ফোন করছে। তিনি লিনার ভান করে ফোনটি ধরল আর জানতে পারল যে সে ইয়াজেন আর রেনজিয়াংয়ের সম্পর্ক ফাঁস করতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে ইয়াজেনকে ফোন করে সতর্ক করে ইয়াজেন নিজে থেকেই সাংবাদিকের সাথে দেখা করার প্রস্তাব দেন। তিনি প্রলোভন দেখিয়ে তাকে কিনে নেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা রেনজিয়াংয়ের সম্পর্কের এক্সক্লুসিভ খবর পুরোপুরি সাংবাদিককেই দেবে। ঘটনাস্থলে তিনি দুজনের ঘনিষ্ঠ ছবিসহ একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেন আর প্রতিশ্রুতি দেন যে তিনি ভবিষ্যতে আরও উপাদান সরবরাহ করবে। শর্ত হল সে যেন তাদের পিছু নেওয়া বন্ধ করে। এর কিছুক্ষণ পরই ইয়াজেন আর রেনজিয়াংয়ের প্রেমের খবর ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে, আর সব বড় মিডিয়া প্রতিযোগিতা করে খবর প্রকাশ করতে শুরু করে। ইয়াজেন, যিনি বিতর্কের কেন্দ্রে ছিল, তিনি বরং তার এজেন্টের গ্রাম্য প্রেমের বিষয়ে উদ্বিগ্ন ছিল। তিনি উদারভাবে তার এজেন্টকে নিজের কার্ড ব্যবহার করে বিউটি সেলুনে গিয়ে সাজসজ্জা করতে দেন। তিনি যত্ন সহকারে তাকে খুব বেশি না পান করার জন্য সতর্ক করে, কারণ একবার মাতাল হলে সত্য কথা বলে দেওয়ার ঝুঁকি থাকে। এই যত্নে আপ্লুত হয়ে এজেন্ট নিজেকে সাজিয়ে দ্রুত ফিরে এলো, কিন্তু তিনি ভাবেননি যে তার ডেটিং সঙ্গী জায়ু ছিল। জায়ু যখন এজেন্ট মাতাল ছিল তখন তাকে প্রলুব্ধ করে বিনোদন জগতের গোপন রহস্য বলতে। এজেন্ট উত্তেজিত হয়ে এমন একটি অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে যা একজন অভিনেতাকে ধ্বংস করে দিতে পারে। তিনি একটুও বুঝতে পারেননি যে জায়ু এর মধ্যেই গোপনে ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছিল। খুব শীঘ্রই লিনা একটি ভিডিও পান যেখানে তার এজেন্ট ব্যক্তিগতভাবে ফাঁস করে যে লিনা একবার মাতাল হয়ে গাড়ি চালিয়েছিল আর এজেন্টকে তার হয়ে দোষ নিতে বাধ্য করেছিল। লিনা যখন হতবিহ্বল ছিল, ইয়াজেন তখন লিনার কাছে গেল, তার দুর্দশা দেখে আনন্দিত হলো আর সতর্ক করল যে এটিই তাকে বিরক্ত করার পরিণতি। পরের মুহূর্তেই ভিডিওটি জনসমক্ষে প্রকাশ হয়ে যায়। লিনার ফোন মুহূর্তে শত শত অভিশাপপূর্ণ ব্যক্তিগত মেসেজে ভরে যায় যে এজেন্ট এই সর্বনাশ ঘটিয়েছে। তিনি দ্রুত ইয়াজেনের কাছে সাহায্য চাইল, কিন্তু ইয়াজেন তাকে এই বলে বরখাস্ত করল যে তার কথা নির্ভরযোগ্য নয় এবং তাকে বিশ্বাস করা যায় না। লিনাকে পুরোপুরি ধ্বংস করার পর ইয়াজেন রেনজিয়াংয়ের সাথে তার সম্পর্কে মনোনিবেশ করে। তারা দুজন এত বেশি কাপল কমার্শিয়াল পাচ্ছিল যে তাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর তারা জনসমক্ষে নির্দ্বিধায় প্রেম প্রদর্শন করে। পরের দিন ইয়াজেন একটি ইভেন্টে অংশ নিতে শপিং মলে যায়, আর অপ্রত্যাশিতভাবে সেখানে আবার কর্মচারী হিসেবে কাজ করা শেনসির মুখোমুখি হন। শেনসি ভাবেননি যে সেই শয়তানের মতো মেয়েটি রাতারাতি এমন একজন বড় তারকা হয়ে যাবে যাকে নাগাল পাওয়া অসম্ভব। ইয়াজেনের উপর প্রতিশোধ নিতে শেনসি অনলাইনে একটি পোস্ট করে যেখানে তিনি অভিযোগ করে যে ইয়াজেন স্কুলে চাঁদাবাজি করত আর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহপাঠীদের মিথ্যা অভিযোগ দিত। জায়ু পোস্টটি দেখার পর সঙ্গে সঙ্গে সেই সময়ের সহপাঠীদের জড়ো করে পাল্টা আক্রমণ করে। তারা এই সত্য প্রকাশ করে যে শেনসি গুজব ছড়িয়েছিল আর শেষ পর্যন্ত স্কুল থেকে জোরপূর্বক স্থানান্তরিত হয়েছিল। সমঝমত পাল্টা আক্রমণের কারণে জনমত কেবল ইয়াজেনের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং অনেকেই তার পক্ষ নেয় আর বিশ্বাস করে যে তিনি অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছে। তা সত্ত্বেও ইয়াজেন এই ঘটনায় বিচলিত হন। সেই রাতে তার হঠাৎ তীব্র জ্বর হয় আর তিনি দুঃস্বপ্ন দেখতে থাকে। যেহেতু রেনজিয়াং বাইরে কাজ করছিল, তাই তিনি তার দাদিকে তাকে দেখাশোনা করতে অনুরোধ করে। দাদি যত্ন করে তাকে খাইয়ে দেন এবং আলতো করে কোলে নিয়ে ঘুম পাড়ান। বৃদ্ধ মহিলা বিশ্বাস করত যে ইয়াজেন একটি ভালো মেয়ে, এমনকি যদি সে সত্যিই সেই কাজগুলি করে থাকে তবে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। আগে কখনো কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে এমন উষ্ণ যত্ন না পাওয়ায় ইয়াজেন গভীরভাবে প্রভাবিত হন। তিনি নিজে থেকেই তার ঘরের দরজা পাসওয়ার্ড দাদিকে জানিয়ে দেন যাতে তিনি ভবিষ্যতে যে কোনো সময় তার সাথে দেখা করতে আসতে পারে। ঘটনাটি সবেমাত্র শান্ত হয়, ইয়াজেন একটি মন ধীরে অপ্রত্যাশিতভাবে সেই ক্যাফে মালিকের সাথে দেখা করে যিনি জেল থেকে মুক্তি পেয়েছে। মালিক তার প্রত্যাশা মতো চিৎকার করে তার সাথে হিসাব মেটাতে আসেননি, বরং শান্তভাবে জিজ্ঞাসা করল যে তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন কিনা। তারা যখন কথা বলছিল তখন
তখন দাদি আর রেনজিয়াংয়ের ছোট ভাই যারা একই মন্দিরে এসেছিল হেঁটে আসে। দাদি ক্যাফে মালিকের সাথে পরিচিতের মতো কুশল বিনিময় করে। ইয়াজেন তখন জানতে পারে যে দাদি যখন কারাগারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত তখন মালিকের সাথে তার পরিচয় হয়েছিল। ইয়াজেন ভয়ে পেয়ে ছিলেন যে মালিক দাদির সামনে তার অতীত প্রকাশ করে দেবে, তাই তিনি দ্রুত কথা বলা শুরু করল আর বলল যে তিনি একসময় মালিকের ক্যাফেতে পার্ট টাইম কাজ করত। মন্দির থেকে বেরিয়ে আসার পর ইয়াজেন সঙ্গে সঙ্গে জায়োয়ের কাছে যান আর তাকে গোপনে মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করার নির্দেশ দেন। অন্যদিকে জুন রুইয়ের নতুন বই ডংমিয়ান শীঘ্রই সিনেমাতে রূপান্তরিত হতে চলেছে। মিডিয়া রিপোর্ট করেছে যে সাংবাদিকরা জুন রুই আর লিনাকে একসাথে ডেট করতে দেখেছে। অনুমান করছে যে লিনা সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারে, কিন্তু জুন রুই দীর্ঘকাল ধরে চাংজিন এন্টারটেইনমেন্টের বিনিয়োগকারী এবং ইয়াজেনের পিছনের অদৃশ্য পৃষ্ঠপোষক। তিনি সরাসরি প্রতিনিধি সুকে শর্ত দেন ডংমিয়ান এর প্রধান নারী চরিত্র অবশ্যই ইয়াজেন হতে হবে। রেনজিয়াং যখন জানতে পারল যে ডংমিয়ান এর লেখক বিশেষভাবে ইয়াজেনকে অভিনয়ের জন্য বেছে নিয়েছে আর সেই ব্যক্তি কোম্পানির পৃষ্ঠপোষক, তখন তিনি ইয়াজেনকে অতিরিক্ত পরিশ্রম না করার সাবধানে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। সেই রাতে ইয়াজেন জুন রুইয়ের কাছে যান আর তাকে সুপ্রতিনিধিকে অর্থ দিয়ে হুমকি দেওয়ার জন্য তিরস্কার করে। তিনি আরও বলে যে রেনজিয়াংকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজিত করা উচিত হয়নি, যাতে ইয়াজেন বাধ্য হয়ে তার কাছে আসে। জুন রুই আলোচনা ঘুরিয়ে দেন আর ইয়াজেনকে জিজ্ঞাসা করে 1 বছরের চুক্তি শেষ হয়েছে কিন্তু তিনি এখনও রেনজিয়াংয়ের পাশে রয়েছে, এর মানে কি তিনি রেনজিয়াংয়ের প্রেমে পড়েছে? ইয়াজেন দুর্বল হতে নারাজ হয়ে পাল্টা প্রশ্ন করে। জুন রুই লিনা তাকে ফাঁসানোর কথা জানার পরেও কেন লিনার এত কাছাকাছি হচ্ছে? জুন রুই বলে যে লিনা ইয়াজেনের জন্য বিপজ্জনক, তাই তিনি উদ্দেশ্যমূলকভাবে তাকে তার পাশে আটকে রেখেছে। এরপর জুন রুই ধীরে ধীরে ইয়াজেনের দিকে এগিয়ে যান। তাদের দুজনের দূরত্ব কমতে থাকে, তাদের শ্বাস প্রশ্বাস প্রায় মিশে যাচ্ছিল। ঠিক তখনই লিনা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং হুমকি দেন যে তিনি রেনজিয়াংয়ের কাছে গিয়ে ইয়াজেনের জুন রুইয়ের বাড়িতে গভীর রাতে উপস্থিতির কথা ফাঁস করবে। ইয়াজেন এতে কোনো ভ্রুক্ষেপ না করে চলে যেতে উদ্যত হন। জুন রুই ততক্ষণে গোলমাল পাকানোর চেষ্টায় থাকা লিনাকে শক্ত করে ধরে ফেলে। পরের দিন ছিল ইয়াজেনের জন্মদিন। রেনজিয়াং সাবধানে একটি রোমান্টিক ডেটের আয়োজন করে। তিনি যখন আংটি বের করে ইয়াজেনকে প্রস্তাব দিতে যাচ্ছিল তখন লিনা হঠাৎ জুন রুইকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন আর প্রকাশ্যে ফাঁস করে দেন যে ইয়াজেন আগের রাতে জুন রুইয়ের বাড়িতে ছিল। ভালো পরিবেশটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। রেনজিয়াং রাগে ঘুরে গিয়ে বারান্দায় তাজা বাতাসের জন্য চলে যান। ইয়াজেন তার পিছু নিয়ে বলে যে তিনি জুন রুই রক্ত সম্পর্কহীন ভাইবোন ছিল আর তাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। কথা শেষ করার পরই রেনজিয়াং তার ছোট ভাইজের ফোন পান। ফোন রাখার পর তিনি ইয়াজেনকে বলে যে দাদি গত বছর হারানো ডায়েরি খুঁজে পেয়েছে। দাদি মূলত ইয়াজেনের বাড়িতে গিয়েছিল তাকে জন্মদিনের খাবার তৈরি করে দিতে, কিন্তু এখন বাড়ি ফেরার পর থেকে তিনি কিছু খাচ্ছে না বা পান করছেন না আর খুব মন খারাপ করে আছে। ছোট ভাই বাইরে গেছে আর রেনজিয়াংয়ের কাজ থাকায় তিনি ইয়াজেনকে অনুরোধ করে আগে বাড়িতে গিয়ে দাদিকে দেখাশোনা করার জন্য। ইয়াজেন এই কথা শুনে হতবাক হয়ে যান। রেনজিয়াংয়ের কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে তিনি জায়োয়ের মোটর সাইকেল চড়ে দ্রুত দাদির বাড়ির দিকে ছুটে যান। দরজা ঠেলে তিনি দেখল দাদি চুপচাপ সোফায় বসে আছে আর তার সামনে সেই ডায়েরিটি রাখা। আসলে ইয়াজেনের বাড়িতে রান্না করার সময় দাদির হাত অসাবধানতাবশত কেটে গিয়েছিল। তিনি ক্যাবিনেটে ওষুধ খুঁজতে গিয়ে অপ্রত্যাশিতভাবে এই ডায়েরিটি খুঁজে পান যা ইয়াজেন লুকিয়ে রেখেছিল। জায়ো নির্দেশ অনুযায়ী দরজার বাইরে অপেক্ষা করছিল। জুন রুইও কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছান। কিছুক্ষণ পরেই তারা দুজন হঠাৎ ঘরের ভেতর থেকে একটি প্রচণ্ড জোরের শব্দ শুনতে পান। তারা দ্রুত ভেতরে ছুটে যান দেখতে, কিন্তু দেখে দাদি সিডির নিচে পড়ে গেছে আর ইয়াজেন সিডির উপরে দাঁড়িয়ে আছে। দাদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখজনকভাবে তাকে বাঁচানো যায়নি। রেনজিয়াং দাদির সাথে শেষবার দেখা করার সুযোগ হারায়। পুলিশ দাদির মৃত্যুর কারণ তদন্ত শুরু করে। ইয়াজেন শান্তভাবে বলে যে দাদি সেই সময়ে একটি পথ বিড়ালকে খাওয়াতে উঠেছিল। হঠাৎ মাথা ঘোরা শুরু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে ফেলে এবং অসাবধানতাবশত সিডি থেকে পড়ে যান। দাদির শেষকৃত্যে ক্যাফে মালিক অপ্রত্যাশিতভাবে উপস্থিত হন। এর আগে রেনজিয়াংয়ের ছোট ভাই মন্দিরে মালিককে দেখেছিল আর শুনেছিলেন যে তিনি জেলে ছিল, তাই তিনি ইন্টারনেটে মালিকের সাথে সম্পর্কিত খুনের ঘটনাটি অনুসন্ধান করে সংবাদে লেখা ছিল যে ঘটনাটি
ক্যাফেতে কাজ করা একজন পার্ট টাইম ছাত্রীর সাথে সম্পর্কিত। ছোট ভাই নিজেকে আর সামলাতে না পেরে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এই ঘটনার সাথে জড়িত পার্ট টাইম ছাত্রীটি কি ইয়াজেন, যিনি একসময় তার দোকানে কাজ করত। মালিক মাথা নেড়ে বলে যে এই ঘটনার সাথে ইয়াজেনের কোনো সম্পর্ক নেই, তিনি কেবল ভুক্তভোগীর পরিবারের সদস্য। বাইরের গুজব সবই ভিত্তিহীন। অন্ধকারে লুকিয়ে থাকা ইয়াজেন এই কথাগুলো শুনে পড়ে মালিকের কাছে যান আর কেবল জিজ্ঞাসা করে কেন তিনি তাকে রক্ষা করছে। মালিক স্বীকার করে যে জেলে তার প্রথম বছরে তিনি সত্যি ইয়াজেনের উপর খুব রাগ করেছিল আর অসংখ্যবার কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তার পরিকল্পনা করেছিল, কিন্তু পরে তিনি ধীরে ধীরে বুঝতে পারে যে যদি ইয়াজেনের জীবনে একজন ভালো প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাকে পথ দেখানোর জন্য থাকত তাহলে সে কখনোই এই পর্যায়ে পৌঁছাত না। শেষকৃত্য শেষ হওয়ার পর একজন প্রতিবেশী গোপনে রেনজিয়াংকে বলে যে দাদির মারা যাওয়ার দিন তিনি একজন যুবতীকে দাদির বাড়িতে ঢুকতে দেখে। এর কিছুক্ষণ পরেই দাদির কান্নার শব্দ শোনা যায়। তিনি আরও দেখে যে দাদি সেই মেয়েটির বুকে আঘাত করছে আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে কেন সে তাকে মিথ্যা বলেছিল। প্রতিবেশী আরও যোগ করে যে উপরের ফ্লোরের বাসিন্দা একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে যা হয়তো সেই সময়ের পরিস্থিতি স্পষ্ট করতে পারে। কিন্তু রেনজিয়াং যখন উপরের ফ্লোরের প্রতিবেশীর কাছে যান তখন তিনি জানতে পারে যে সিসিটিভি ভিডিওটি পুলিশ নিয়ে গেছে। আসলে ভিডিওটি যিনি নিয়েছিল তিনি ছিলেন রেনজিয়াংয়ের ছোট ভাই। তিনি সিসিটিভি ভিডিও সহ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি জুন রুইয়ের কাছে হস্তান্তর করে আর জুন রুইকে কঠিনভাবে এক ঘুষি মারে। ছোট ভাই দৃঢ়ভাবে বিশ্বাস করত যে দাদির মৃত্যু ইয়াজেনের কাজ নয়, আরও তিনি অভিযোগ করেন যে জুন রুই কখনোই ইয়াজেনকে বিশ্বাস করতে রাজি নন। জুন রুইয়ের মনে মিশ্র অনুভূতি কাজ করছিল। তিনি একদিকে এমন কিছু দেখতে ভয় পাচ্ছিল যা তিনি দেখতে চান না, আবার অন্যদিকে সত্যকে উপেক্ষা করতেও পারছিল না। এই দ্বন্দ্বে পড়ে তিনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি খুলতে দেরি করে আর শেষ পর্যন্ত নেশাগ্রস্ত হয়ে পড়ে। লিনা তাকে টেনে নিয়ে বাড়িতে ফেরে। দাদির মৃত্যু রেনজিয়াংয়ের উপর গভীর আঘাত হানে। তিনি ভেঙে পড়েন আর এমনকি অবসর নেওয়ার কথাও ভাবে। তিনি কেবল দ্রুত ইয়াজেনকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু ইয়াজেন তাকে অভিযুক্ত করে যে আংটি কেনার ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় তিনি সদ্য পরিচিত বিখ্যাত পরিচালকের কাছ থেকে বকা খায়। এরপর তিনি নির্মমভাবে ব্রেকআপের প্রস্তাব দেন। রেনজিয়াং এটি বিশ্বাস করতে পারছিল না আর অনুভব করে যে ইয়াজেন রাতারাতি অন্য মানুষে পরিণত হয়েছে। তিনি তাকে না যাওয়ার জন্য করুণভাবে অনুরোধ করে, কিন্তু ইয়াজেন আরও একটি মারাত্মক আঘাত দেন। তিনি স্বীকার করে যে দাদির ডায়েরিটি তিনিই চুরি করেছিল। প্রথমে তিনি এটি করেছিল কারণ তিনি দাদিকে খুশি করতে চেয়েছিল যাতে তিনি নির্বিঘ্নে রেনজিয়াংয়ের সাথে ডেট করতে পারে। রেনজিয়াং পুরোপুরি ভেঙে পড়ে আর জিজ্ঞাসা করেন যে তিনি দাদির সাথে কি করেছে। ইয়াজেন হালকাভাবে উত্তর দেন যে তিনি কেবল দাদিকে সত্য বলেছিল। চলে যাওয়ার আগে তিনি সাংবাদিককে তাদের ব্রেকআপের খবর প্রকাশ করতে বলে কারণ হিসেবে দেখান যে তারা দুজনেই খুব ব্যস্ত আর তাদের পথ আলাদা হয়ে গেছে। ইয়াজেন গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে বুঝতে পারে যে কেউ তাকে অনুসরণ করছে। এই সংকটময় মুহূর্তে জায়ও মোটর সাইকেল নিয়ে এসে অনুসরণকারীকে থামান। ইয়াজেন সফলভাবে পালিয়ে যান, কিন্তু জায়ও ততটা ভাগ্যবান ছিল না। একদল কালো পোশাকের লোক তাকে ঘিরে ধরে আর মারধরের ফলে তার মাথা ফেটে রক্তপাত হয়। ইয়াজেনের নির্দেশ অনুযায়ী সাংবাদিক আনুষ্ঠানিকভাবে তাদের ব্রেকআপের খবর প্রকাশ করে। প্রায় একই সময়ে প্রতিনিধি শু একটি খবর পান রেনজিয়াং হতাশ হয়ে বাড়িতে আত্মহত্যা করেছে। জুন রুই ইয়াজেনের কাছে যান আর তাকে রেনজিয়াংয়ের মৃত্যুর জন্য অভিযুক্ত করেন। আজেন এতে কোনো গুরুত্ব দেন না, কেবল বলে যে তিনি শুধু ব্রেকআপের প্রস্তাব দিয়েছিল আর রেনজিয়াং নিজেই পরিস্থিতি সামলাতে পারেননি। তিনি জুন রুইকে বলে যেন তার কাছ থেকে কোনো মানবিক প্রত্যাশা না রাখে। এরপর তিনি কথা ঘুরিয়ে বলে যে জুন রুইয়েরও তাকে অভিযুক্ত করার কোনো অধিকার নেই। তিনি বলে যখন তিনি জুন রুইয়ের মায়ের দ্বারা বাথটাবে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল তখন জায়ও হলে অবশ্যই দ্বিধা না করে তাকে বাঁচাত, কিন্তু জুন রুই কেবল নীরব দর্শক ছিল। ইয়াজেন এই ঘটনাটি আবার উল্লেখ করে জুন রুইয়ের মনে অপরাধবোধ জাগাতে আর এরপর তিনি জুন রুইয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে আবেগতাড়িতভাবে বলে যে জুন রুই যাই করুন না কেন তিনি তাকে দোষ দেবে না। রেনজিয়াংয়ের মৃত্যুর পর ভক্তরা মনে করে যে ইয়াজেন ব্রেকআপের প্রস্তাব দিয়ে পরোক্ষভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারা দলবদ্ধ হয়ে ইয়াজেনকে আক্রমণ করে। এই সংকটময় মুহূর্তে সেনসি হঠাৎ উপস্থিত হন এবং ইয়াজেনকে পালাতে সাহায্য করে। চলে যাওয়ার সময় তিনি ইয়াজেনের জ্যাকেট আর দামি ব্যাগটি নিয়ে যান। এতে তাদের দুজনের
মধ্যকার পুরনো হিসাব মিটে যায়। প্রতিনিধি শু রেনজিয়াংকে নিজের ছোট ভাইজের মতো দেখত। রেনজিয়াংয়ের প্রতিশোধ নিতে তিনি একসময় ইয়াজেন দ্বারা কিনে নেওয়া সাংবাদিককে খুঁজে বের করে আর প্রচুর অর্থ খরচ করে তাকে ইয়াজেনের বাবার মৃত্যুর কারণ পুনরায় তদন্ত করতে বলে। তিনি চান যে খবরটি যত দ্রুত সম্ভব ফাঁস করা হোক। তিনি ইয়াজেনের জনসম্মুখে ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে তাকে কঠিনভাবে নিচে নামিয়ে আনতে চান। এর মধ্যেই জুন রুইয়ের মা হঠাৎ ইয়াজেনের কাছে আসে। তিনি নতজানু হয়ে তার কাছে ক্ষমা চান আর বলে যে ইয়াজেন তাকে ক্ষমা করুন বা না করুন, জুন রুইকে অবশ্যই জানতে হবে যে তিনি ক্ষমা চাওয়ার কাজটি করেছে। তিনি আশা করে এর মাধ্যমে তিনি ছেলের সাথে সম্পর্ক ভালো করতে পারবে। ইয়াজেনের আবেগ মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে আর অভিযোগ করেন যে দাদির মৃত্যুর সেই মুহূর্তে তার সবচেয়ে বেশি ঘৃণা করার মানুষটি হল জুন রুইয়ের মা। তিনি বলেন যে সেই সময়ে তিনি দাদির সামনে নতজানু হয়ে অনুশোচনা করেছিল। তিনি স্বীকার করে যে ডায়েরি চুরি করেছিল রেনজিয়াংয়ের কাছাকাছি হওয়ার জন্য, কিন্তু পরে তিনি সত্যিই রেনজিয়াংকে ভালোবেসে ফেলে আর আন্তরিকভাবে চেয়েছিলেন যে দাদি তাকে মেনে নিক। দাদি অবশেষে তাকে আলিঙ্গন করে আর ক্ষমা করে দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে তিনি এটি গোপন রাখবে এবং কাউকে বলবে না। ঠিক তখনই বাইরে থেকে একটি পথ বিড়ালের ডাক শোনা যায়। দাদি তাকে খাওয়াতে উঠে যান। ইয়াজেনও তার সাথে বাইরে যান আর দেখেন দাদি হাত নেড়ে তাকে বিড়াল দেখতে ডাকছে। কিন্তু ইয়াজেন দাদির কাছে পৌঁছানোর আগেই দাদি হঠাৎ মাথা ঘোরা অনুভব করে আর সরাসরি সিঁড়ি থেকে পড়ে যান। তিনি হাত দিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ান, কিন্তু শেষ পর্যন্ত এক ধাপ পিছিয়ে পড়ে। ইয়াজেনের মনে তীব্র ঘৃণা জন্মায়। তিনি ভাবে যদি অতীতের ঘটনাগুলি তাকে ডায়েরি চুরি করার জন্য এতটা চতুর হতে বাধ্য না করত, তাহলে আজকের এই ট্র্যাজেডি ঘটত না। তাই তিনি কখনোই জুন রুইয়ের মাকে ক্ষমা করবে না। অন্যদিকে জুন রুই অবশেষে সাহস করে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি খোলে। সিসিটিভি ভিডিওটি পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে তুলে ধরে। তিনি পর্দায় ইয়াজেনের অসহায়ত্ব আর অনুশোচনা দেখে বুঝতে পারে যে তিনি তাকে ভুল বুঝেছিল। তিনি মুহূর্তেই কষ্টে ভেঙে পড়ে আর তীব্র অনুশোচনায় ভুগতে থাকে। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।